আজ তুই একবার বাসায় আয়, এরপরে দেখবি তোকে কি করি। রাত 12টা হয়ে গেছে, আমরা বাসায় একা আছি। তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিস? আমার কথাটা শুনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। 10 মিনিটের ভিতর তুই বাসায় না আসলে আমি পুরো বাসায় আগুন লাগিয়ে দিব। আচ্ছা, আমার কথা শুনবে তো? আর কোনো কথা নয়, আমি যেটা বলেছি সেটাই। এই কথা শোনার পর হাবিবের মন খারাপ হয়ে গেল, সাথে অনেক রাগও উঠল ফারজানার উপরে। সে কাজ করছিল, কাজের মধ্যে এই রকম কথা। তখন সে ফোনটা ছুঁড়ে ফেলে ফোনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ইচ্ছেই ছিল না এখন বিয়ে করার, কিন্তু জোর করে আব্বু আম্মু বিয়ে করিয়ে দিল। এই মেয়ে মাথাটাই নষ্ট করে ফেললো। হাবিব জানতেই পারে না ফোনটা এখনও অন আছে। ওপাশ থেকে ফারজানা পুরো কথা শুনে ফেলল। এটা শোনার পর ফারজানা কান্না করতে শুরু করলো। পাশে বসে থাকা তার 3 বছর 10 মাস বয়সের রূপও তার মায়ের কান্না দেখতেছে। তখন ফারজানা বলল, দেখেছো রূপ, তোমার বাবা আমার ফোন কেটে দিয়েছে আর বলছে আমাকে বিয়ে করে নাকি তার জীবন নষ্ট হয়ে গেছে। এত রাত হয়ে গেছে, বাসায় ফিরছে না। এবার ঘটনার মূলে আসি। হাবিব একটা কাজে ছিল। স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না। আমাকে কোম্পানি থেকে বের করে দেয়া হবে যদি এই কাজ করেন। দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না। চুপচাপ বসে থাকো, যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু শেষ করে দিব। লোকটা তখন চুপচাপ বসে থাকলো। ওদিকে হাবিব তখন লোকটার কাছ থেকে নিয়ে আসা পেনড্রাইভটা কম্পিউটারে ঢুকিয়ে কাজ করতে শুরু করলো। লোকটা তখন চিৎকার করে কান্না করছে, কিন্তু হাবিবের সেদিকে কোনো খেয়ালই নেই। লোকটার চিৎকার তার কান অবধি পৌঁছাচ্ছে না। এর মধ্যেই হঠাৎ করে কল আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী ফারজানা কল করেছে, কিন্তু সে ফোন ধরল না। পরপর কয়েকবার ফোন বাজার পরে ফোনটা তোলে। ফোন ধরতেই যা ঘটে গেল তা তো আপনারা জানেনই। এবার রূপ তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা কান্না করেই যাচ্ছে। রূপ তখন একটু ধমক দিয়ে বলল, তুমি জানো না বাবাই এখনো কাজ করছে? তাহলে তুমি কেন কল দিয়ে ডিস্টার্ব করলে? তুমি কল দিয়ে ডিস্টার্ব করার কারণেই তো বাবাই এমন কথা বলেছে। না হলে কি বাবাই এমন কথা বলতো? আজ দেখব তোমার বাবাই বাসায় আসলে আমি বাসায় ঢুকতে দিব না, বাসা থেকে বের করে দিব। এরপর দেখব কোথায় যায়। এমন করতে হবে না। আমি জানি আসার পরেই তো রূপকে ভুলে যাবে, তখন শুধু হাবিব হাবিব করবে। এই কথা শোনার পর ফারজানা কিছুটা অবাক হয়ে গেল। এইরকম কথা মাঝে মাঝেই সে শুনে। বয়সের তুলনায় রূপ একটু বেশি গুছিয়ে কথা বলে, এটাই তার স্বভাব। এটা তারা দুজনেই খুব এনজয়ও করে। এই অল্প বয়সে এত কথা গুছিয়ে বলতে পারে, এটা তারা কল্পনাও করতে পারছিল না। সাধারণত এই বয়সে ছেলেমেয়েরা এত গুছিয়ে কথা বলতে পারে না। 2 মাস পরে তার 4 বছর পূর্ণ হবে। হাবিব কাজ শেষে বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিয়ে লোকটার সামনে গিয়ে বলল, তুই এখানেই থাক, যতক্ষণ না পর্যন্ত ওই কোম্পানির মালিককে ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত তুই এখানেই থাকবি। তোদের কত বড় সাহস, গরিব মানুষদের টাকা নিয়ে চলে যাচ্ছিলি, এখন মজা বুঝতে পারবি। স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারিনি আমাকে টাকা দেওয়া হতো এই কাজ করার জন্য। না হলে আমি এই কাজ করতাম না। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, ঠিক সেরকম তোদের লেজ কোনোদিন সোজা হবে না। তুই এখানেই পচে মরবি যতদিন না পর্যন্ত তোর কোম্পানির মালিককে ধরতে পারছি। বলে হাবিব ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তখন সেখানে বসে থাকা আরিফ কান্না করতে শুরু করলো। সে সোনালী ব্যাংকের ম্যানেজার। তারা ব্যাংকের পাশাপাশি একটা কোম্পানিও খুলেছে। সেই কোম্পানিতে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করত। সেই টাকাটা ব্যবসায় লস হওয়ার কারণে ব্যাংকের অনেক মানুষের টাকা আটকে রেখেছে। মানুষ বিশ্বাস করে টাকা জমা রেখেছিল, কিন্তু এই টাকাটাই এখন তারা ফেরত পাচ্ছে না। এই জন্য মানুষ বারবার পুলিশের কাছে যাচ্ছে, কিন্তু পুলিশ লোকটার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এই জন্যই তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করছে। তবে হাবিব সবার চেয়ে আলাদা। সে একা সব কিছু করে। তার এইসব করার পিছনে একটা বড় রহস্য আছে। সেই রহস্যটা কিছুদিন পরেই জানতে পারবেন, কিন্তু এর আগে সে তার সিনিয়র বউকে সামলাতে হবে। না হলে মেয়েটা তো এতক্ষণ কান্না করতে করতে মরেই যাবে। তখন সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 2টা বেজে গেছে। অনেক চিন্তা করছিল বাসায় যাওয়ার পর কি হবে না হবে। হাবিবের চেয়ে 3 বছরের বড় হলেও ফারজানা, কিন্তু তাদের বিয়েটা একটু অস্বাভাবিকভাবেই হয়েছে। তার মা অনেক অসুস্থ ছিলেন। তিনি আশা করেছিলেন তার ছেলের বউকে দেখে যাবেন। সেজন্য তিনি তার বান্ধবীর একমাত্র মেয়ের সাথে হাবিবের বিয়ে ঠিক করেন। তখন হাবিব বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতো। বিভিন্ন জায়গায় তার ট্রেনিং ক্যাম্প হতো।
তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। ওইদিকে ফারজানার বয়স ছিল তখন 24। তবে সে জানতে পারেনি মেয়েটা তাকে এতটা ভালোবাসে। বিয়ের 5 বছর পূর্ণ হতে চলল। এর মধ্যে তাদের একটা ছেলেও হয়েছে। রূপ ঠিক তার বাবার মতো। হাবিব যেমন ছোটবেলায় গুছিয়ে কথা বলতো, ঠিক সেই রকমই তার ছেলে রূপ হয়েছে। এই ছোট বয়সে অনেক গুছিয়ে কথা বলতে পারে। তার কথা শুনে বোঝা যায় না সে সবেমাত্র 3 বছর পেরিয়ে 4 বছরে পা রাখতে চলেছে। হাবিব বাসায় পৌঁছে কলিং বেল বাজতেই থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। এটা দেখার পর সে ভাবতে হয়তো সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। তার মানে এখনও জেগে আছে কেউ। তার উপর রাগ করে দরজা খুলছে না। হাবিব তখন জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। ফারজানা তখন বিরক্ত হয়ে দরজা খুলে বলে, কি ব্যাপার? আপনি একটা ছেলে মানুষ হয়ে এইভাবে একটা অপরিচিত মেয়ের দরজায় ধাক্কা দিচ্ছেন কেন? আপনার কি ভদ্রতা বলতে কিছুই নেই? দেখো, এমনিতেই অনেক কাজ করে এসেছি, মাথা ব্যথা করছে। এখন এসব কথা ভালো লাগছে না, ভিতরে যেতে দাও। এখন তো আমার কথা ভালো লাগবে না। আমি তো পুরাতন হয়ে গেছি। নতুন মেয়ে খুঁজে পেয়েছো, তাই এখন আমাকে একদম ভালো লাগবে না, এটা আমি জানি। হাবিবের মাথাটা গরম হয়ে গেল। সে ফারজানাকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই দেখলে রূপ এখনো জেগে আছে। হাবিব রূপের কাছে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার বাবাই, তুমি এখনো ঘুমাওনি? এত রাত হয়েছে, এখনো বসে আছো কেন? মনি আমাকে ঘুমাতে দিলে তো আমি ঘুমাবো? শুধু শুধু কান্না করছে আর একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আমার ঘুম আসছিল না। ঘুমাতে চাইলে মনি কথা বলে আমাকে জাগিয়ে দিচ্ছে। এই কথা বলার পর হাবিব অজান্তেই হেসে ফেলে। হাবিব তার ছেলের কপালে চুমু দিয়ে বলে, মনি এরকম বলেছে তাই না? ওকে শাস্তি পেতে হবে। ওয়েট করো, বাবাই ফ্রেশ হয়ে আসি, এরপর শাস্তি দিব একসাথে। হাবিব তখন ফ্রেশ হতে চলে গেল। ওদিকে বসে বসে রাগে ফুঁসছে ফারজানা। এটা দেখার পর রূপ বলল, মনি এখন আর রাগ করে থেকো না, পরে কিন্তু আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো। বাবাই তোমাকে ছাড়াই ঘুমিয়ে পড়বে, এরপর তোমাকে না খেয়ে ঘুমোতে হবে। এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে এখন ইগনোর করে। আমি পুরাতন হয়ে গেছি, তাই না? আমি একবার মরে যাই, এরপর আমার মূল্য বুঝতে পারবে। আমরা মরতে দিলে তো তুমি মরবে? বাবার কাছে একটা বড় বন্দুক আছে, যে তোমাকে মারতে আসবে তাকে আমরা মেরে ফেলবো। কি বলছো রূপ? তোমার বাবায়ের কাছে বন্দুক কোথা থেকে আসলো? রূপ চুপ করে থাকলো। সে এখন কি বলবে? তার বাবা তাকে এটা বলতে নিষেধ করেছে। রূপ 2 দিন আগে দেখে ফেলেছিল হাবিবের বন্দুকটা। তখন রূপ বলল, আমি তো এমনই বলেছি মনি। হাবিব ফ্রেশ হয়ে এসে দেখে ফারজানা এখনো বসে আছে। এটা দেখার পর তার পাশে গিয়ে বসে বলল, বউ এখনো রাগ করে বসে আছো? আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। তুমি কেন এরকম রাগ দেখাও আমার উপরে? আমি কাজ করছিলাম, সেটা বুঝতে পারছো না? রূপ, তুমি তোমার বাবাকে বলে দাও আমি কারোর সাথে এখন কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না। রূপ, তোমার আম্মুকে বলে দাও, আমি শেষবারের মতো বলছি, এবার যদি আমার কথা না শুনে তাহলে আমি ভীষণ রাগ করব। রূপ, তুমি ওকে বলে দাও আমি কারো রাগের তোয়াক্কা করি না। আমাকে যে সময় দিতে পারে না, যার কাছে তার কাজ সবচেয়ে বড়, তার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। রূপ একবার তার বাবার দিকে তাকাচ্ছে আর একবার মায়ের দিকে তাকাচ্ছে। কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। হাবিব তখন রাগ করে চলে গেলে ডাইনিং টেবিলে। সেখানে গিয়ে রূপকে খাবার খাইয়ে দিল। রূপ কোনো কথা বলছে না। হাবিব রূপের সাথে গল্প করতে শুরু করলো। রূপ তখন বলল, বাবাই তুমি আর মনি খাবে না? আমি তো খেয়ে নিলাম, এখন তোমরা খাও। হে বাবা, তুমি ঘুমিয়ে যাও, এরপর আমরা খেয়ে ঘুমিয়ে পড়ব। অনেক রাত হয়ে গেছে, সেজন্য রূপ তার বাবার কোলেই ঘুমিয়ে পড়ল। এটা দেখার পর হাবিব রুমের মধ্যে চলে আসলো। সে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল, কিন্তু দুজনের মধ্যে কারোর চোখে ঘুম নেই। ফারজানা কান্না করছে, কিন্তু হাবিব তার দিকে তাকাচ্ছে না, কারণ তারও অনেক রাগ হয়েছে। সে অনেকবার বলেছে কথা বলার জন্য, কিন্তু ফারজানা যখন ইচ্ছা করেই কথা বলতে চাইছে না, তাহলে আর জোর করবে না। এমনিতেই সে অনেক ক্লান্ত কাজ করে। ফারজানা পাশে শুয়ে কান্না করছে, সেও চোখ বন্ধ করতে পারছে না। দুজন দুজনকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, এটাই তাদের স্বভাব। এতদিনের এই অভ্যাস হঠাৎ করে পাল্টাতে পারছে না, সেই জন্য তার ঘুম আসছে না। হঠাৎ করে হাবিবের ফোনে একটা কল আসলো। তখন প্রায় 4টা বেজে গেছে। ভোরের আলো চারিদিকে ফুটতে শুরু করেছে। হাবিব ফোন হাতে নিয়ে দেখলো একটা গুরুত্বপূর্ণ কল, সেজন্য বাইরে চলে গেল। এদিকে ফারজানা সন্দেহজনকভাবে তার দিকে তাকিয়ে আছে। হাবিব কার সাথে কথা বলছে এটা তো ওকে জানতে চায় সে।
কিন্তু জিজ্ঞাসা করতে পারছে না। সেজন্য লুকিয়ে কথা শুনতে শুরু করলো, কিন্তু পুরো কথা শুনতে পাচ্ছিল না। হাবিব অনেক আস্তে আস্তে কথা বলছিল। রূপ এখনও ঘুমিয়ে আছে। হাবিবকে ইমরান সাহেব কল দিয়েছেন। তিনি বললেন, হাবিব, আমাদের কাজ ভালো মতো এগিয়ে যাচ্ছে। আমরা নতুন করে একটা ইনফরমেশন পেয়েছি। তারা তিনজনে খুব আশ্চর্য হয়েছে আমাদের অফিসে এত ভয়ঙ্করভাবে আক্রমণ করার কারণে। তুমি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছ, এভাবে যদি চালিয়ে যাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি সফল হয়ে যাব। ওরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। একবার যখন আমি ওদের টার্গেট হাতে নিয়েছি, ওরা বাঁচতে পারবে না। কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। তুমি জানলে খুশি হবে, আমরা তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে পেরেছি। সেগুলো আমি পাঠিয়ে দিয়েছি তোমার কম্পিউটারে। ওটা চেক করবে। আশা করা যায় এটা পাওয়ার পর তোমার মন ভালো হয়ে যাবে। আর আরিফের অবস্থা কি? স্যার, আমার যতদূর মনে হচ্ছে আরিফের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পাওয়া দরকার ততটুকু আমরা পেয়ে গেছি। এখন আপনারা ওকে ধরে নিয়ে যান। এখানে ওকে রাখা সম্ভব নয়, কারণ ওরা আমার জায়গা চিনে যাবে, আর আমি চাই না আমার আস্তানা কেউ চিনে যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে দুপুরের মধ্যেই লোকজন পাঠিয়ে দেব। আরিফকে তুমি তাদের হাতে তুলে দিবে, আর বাকি কাজটা করতে থাকো। আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। হাবিব তখন মুচকি হেসে ফোনটা রেখে দিয়ে বালকনির দরজার দিকে তাকালো। লাইটের আলোতে মনে হচ্ছিল কারো ছায়া দরজার পাশ থেকে সরে গেল। এটা দেখার পর সে বুঝতে পারল ফারজানা এখানে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর হাবিবের হাসি আরও চড়া হলো। সে ফারজানাকে আরও একটু রাগানোর জন্য হাসতে হাসতে রুমের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ এভাবে কাটার পর দুজনে ফ্রেশ হয়ে নিল, কিন্তু হাবিব ফারজানার সাথে কোনো কথা বলছে না। এটা ফারজানা সহ্যও করতে পারছিল না। ওদিকে এই ভোরবেলা সোনালী ব্যাংকের মালিক রাফিক সাহেব তার দুই পার্টনারকে নিয়ে বসেছেন মিটিং করার জন্য, কারণ তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তাদের ব্যাংকের যত ইনফরমেশন আছে সবগুলো কোনো হ্যাকার হ্যাক করে নিয়েছে। আরিফ সাহেবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখার পর তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। রাফিক সাহেব তখন তার দুই বন্ধু রাজীব সাহেব এবং আরমান সাহেবের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর হ্যাকার আমাদের পেছনে পড়ে গেছে। পুলিশ আমাদের পেছনে পড়ার কথা নয়, কারণ আমরা তো পুলিশকে মাসে মাসে টাকা দিই। পুলিশ আমাদের পেছনে লাগবে না। আমার মনে হচ্ছে কোনো হ্যাকার আমাদের পেছনে লেগে গেছে। ওকে শেষ করে দিতে হবে, না হলে আমাদের এই ব্যবসায় তারা হাত দিতে শুরু করবে। এটা তুমি ঠিক বলেছ রবিক। আমাদের ব্যাংক চলে যাক, তাতে আমাদের কোনো দুঃখ নেই। ওটা থেকে যত টাকা সরানোর তত টাকা আমরা সরিয়ে ফেলেছি, কিন্তু আমাদের ব্যবসা এখন জমজমাট চলছে। যদি আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তাই আগে আমাদের ব্যবসা বাঁচাতে হবে। তোমাদের কথা অনুযায়ী যদি কোনো হ্যাকার আমাদের কোম্পানির পেছনে লেগে যায় তাহলে আমরা কিছুই করতে পারবো না। পুলিশের কাছে বললেও কোনো কিছুর সমাধান হবে না। আমাদেরকে বিপরীত কোনো বুদ্ধি প্রয়োগ করতে হবে, এবং এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমাদেরকে একজন হ্যাকার ভাড়া করতে হবে, যে ওই হ্যাকারের সব কিছু জানতে পারবে। কিন্তু আমাদের এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যে হ্যাকার আমাদের ব্যাংকের ইনফরমেশন হ্যাক করে নিতে পারে, তার কাছে অন্য হ্যাকাররা তো কোনো ব্যাপারই না। আমরা এত বড় হ্যাকার কোথায় পাবো? আমার পরিচিত একজন বন্ধু আছে, তার সাথে কথা বললে সে এনে দিতে পারবে। সে সাইবার ডিপার্টমেন্টে চাকরি করে। তার কাছে এমন পরিচিত হ্যাকারের অভাব নেই, তাই তাকে বললেও অবশ্যই আমরা একটা ব্যবস্থা করতে পারবো। কিন্তু আমরা এমন কোনো হ্যাকারকে নিয়োগ দিব যে অন্যায় কাজের সাথে জড়িত, কারণ আমাদের ব্যবসার ব্যাপারে এমন কাউকে জানানো যাবে না যে ভালো কাজ করে। তাহলে আরমান, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার ওই বন্ধুর সাথে কথা বলে একজন হ্যাকারের ব্যবস্থা করো। আমাদের কোম্পানিতে যদি একবার কেউ হাত দিয়ে দেয় তাহলে আমাদের বিলিয়ন বিলিয়ন টাকা লস হয়ে যাবে। আমাদের সাথে বিদেশের অনেক কোম্পানি জড়িয়ে আছে, তাদের টাকা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদেরকে তারা শেষ করে দিবে। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আজকের বিকালের মধ্যেই তার সাথে কথা বলছি। কিন্তু আমার মনে হয় না কম টাকায় কোনো ভালো হ্যাকার পাওয়া যাবে। অনেক টাকা খরচ করতে হবে। তোমরা কি সেই টাকা খরচ করতে রাজি আছো? টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আরমান, আমাদের আগে কোম্পানি বাঁচাতে হবে। কোম্পানির বাঁচানোর জন্য যদি কোটি টাকা চলে যায় এরপরেও আমি রাজি আছি। হ্যাঁ আরমান, আমারও কোনো আপত্তি নেই। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার বন্ধুর সাথে কথা বলে একজন হ্যাকারের ব্যবস্থা করো।
পুলিশ আমাদের ওয়ার্নিং দিয়েছে সাবধানে কাজ করার জন্য। এরপর তারা মিটিং শেষ করলো। এদিকে ফারজানা সকালে ব্রেকফাস্ট করছে না। কাল দুপুর থেকে কিচ্ছু খায়নি, শুধুমাত্র হাবিবের কথা চিন্তা করে। ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে সে, কিন্তু ছেলেটা তার কোনো ভালোবাসা এভাবে অবহেলা করছে। সে হাবিবের সামনে চলে গেল, কিন্তু হাবিব তাকে ইগনোর করে চলে গেল। এটা দেখার পর তার অনেক রাগ হলো। হাবিব যখন রেডি হচ্ছিল, ফারজানা তখন তার সামনে গিয়ে বলল, এই, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? তুই আমার দিকে তাকা, আমি তোর সাথে কথা বলতে চাই। ফারজানা, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমাকে বাইরে যেতে হবে, কাজ আছে। আমি এখন বউ থেকে ফারজানা হয়ে গেছি, তাই না? আমার সাথে তো এখন থাকতে ভালো লাগে না। আমার কাছে তো এখন শারীরিক সুখ পাও না, তাই না? এখন তো সুন্দরী মেয়েদের কাছে চলে যাবে, বাড়ির মধ্যে হেসে হেসে কথা বলবে। আমি তো পুরো হয়ে গেছি, তাই না? এই কথা শোনার পর হাবিবের রাগ উঠে গেল। এত ভালোবাসে মেয়েটাকে, এরপরেও মেয়েটা কেন তার সাথে এরকম কথা বলে? তখন সে ফারজানার গালে থাপ্পড় মেরে দিল। ফারজানা কান্না করতে শুরু করলো। হাবিব বুঝতে পারল সে অন্যায় করে ফেলেছে। সে তখন ফারজানাকে জড়িয়ে ধরে, কিন্তু ফারজানা জোর করে ছুটে চলে যেতে চাইছে। হাবিব তখন তার দিকে তাকিয়ে বলে, সরি বউ, আমি ভুল করে ফেলেছি। আসলে আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম কালকে, সেই জন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছি। আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজের মধ্যে ছিলাম, তুমি ফোন করার কারণে আমার কাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছিল, আর আমার কাজের ফোন এসেছিল, তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এমনি হেসেছি। ফারজানা তখন বুঝতে পারল সব কিছু। সেও হাবিবকে অনেক বেশি ভালোবাসে, তাই বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না ছেলেটার ওপরে। সে হাবিবের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি কাজ করছিলে। আমার অনেক রাগ হচ্ছিল, সেই জন্য এরকম ব্যবহার করে ফেলেছি। ইটস ওকে। আচ্ছা হাবিব, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হাবিব ফারজানার দুই গালে হাত রাখল। ফারজানাকে এমনভাবে কথা বলতে কোনোদিনও দেখেনি সে। তুমি আমাকে একটা কথা বলবে, তার জন্য আমায় জিজ্ঞাসা করতে হয় নাকি? বলো, কি বলতে চাও? তুমি সত্যি করে বলো, তুমি কি কাজ করো? তুমি তো আগে আব্বুর অফিসে যেতে, কিন্তু এখন অফিসেও যাও না। ওই বাসা থেকেও চলে আসলাম। বাবা মা একা একা ওখানে কত কষ্টে থাকে। আমরা কি বাসায় ফিরে যাব না? হাবিব তখন কি জবাব দেবে কিছু বুঝে উঠতে পারছিল না। এখন সে এই প্রশ্নের উত্তর দিতে চায় না, সেজন্য সে বলে, এতদিন যখন অপেক্ষা করলে, তাহলে আরও কিছুদিন অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে সত্যিটা বলে দিব। এখন তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর কতদিন? তোমার কাছে 5 বছর কম সময়? আমি তো তোমার জন্য এতদিন থেকে অপেক্ষা করছি। তুমি কেন আমাকে সত্যিটা বলছো না? আমি তোমাকে ছেড়ে চলে যাব এই ভয় পাচ্ছ? কথা দিচ্ছি, যাই হয়ে যাক, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি জানি বউ, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এই বিশ্বাস আমার আছে। কিন্তু আমি চাই না এখন তোমাকে কিছু বলতে, তোমরা ভয় পেয়ে যাবে। তাই সাবধানে থাকবে, আর আমরা খুব তাড়াতাড়ি বাবা মায়ের কাছে চলে যাব। হাবিবের বাবা একজন ব্যবসায়ী। তিনি শহরের একদম মধ্যখানে থাকেন, ওখানেই তাদের বাসা। কিন্তু হাবিব তার স্ত্রী সন্তান নিয়ে কিছুটা দূরে চলে এসেছে। এর কারণ শুধুমাত্র হাবিব জানে। কী কারণে সে তার বাবা মায়ের কাছ থেকে চলে আসলো। তার বাবা তাকে সব সময় সাপোর্ট করেন, কিন্তু সে একটা জিনিস নিয়ে অনেক ভয় পাচ্ছিল। সেজন্য কাউকে সত্যি কথা বলতে পারছিল না। এমনকি তার স্ত্রী পর্যন্ত তার ব্যাপারে কিছুই জানে না। হাবিব যখন দেখে তার ছেলেটার জীবনে ঝুঁকি হতে পারে, তখন থেকে সে সত্যিটা লুকিয়ে চলেছে। তার পরিবারের মানুষজনকে সে অনেক ভালোবাসে। এই মানুষগুলোর কোনো ক্ষতি হলে সে বাঁচতে পারবে না। হাবিব ফারজানার কপালে চুমু দিয়ে বলল, বউ, আমাকে এখন বের হতে হবে। তুমি এক কাজ করো, রূপ ঘুম থেকে উঠলে ব্রেকফাস্ট করিয়ে দিও। আমি আজ খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো, লেট করব না, কথা দিচ্ছি। কি বলছো? তুমি না খেয়ে চলে যাবে? আমি ব্রেকফাস্ট রেডি করছি, একটু ওয়েট করো। এখন আমার খাওয়ার সময় নেই, আমাকে চলে যেতেই হবে। তুমি ওকে ব্রেকফাস্ট করিয়ে নিজেও করে নিও, আমি ব্রেকফাস্ট করে নেব বাইরে থেকে। বলেই হাবিব বেরিয়ে এলো। ফারজানা তার যাওয়ার দিকে শুধু তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফারজানা গিয়ে হাবিবের ড্রয়ার চেক করতে থাকলো, কারণ এই ড্রয়ারের মধ্যেই সে কাগজপত্র সব কিছু রাখে। কিন্তু ড্রয়ারে পাসওয়ার্ড লাগানো, এই পাসওয়ার্ডটা সে জানে না। সে অবাক হয়ে গেল, রুমের মধ্যে একটা ড্রয়ারে হাবিব কেন পাসওয়ার্ড লাগিয়ে রাখলো। আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি কেন এরকম করো? তুমি আমাদের সামনে একটা স্বচ্ছ পর্দা লাগিয়ে রেখেছো, যার এক পাশ থেকে তুমি আমাদের দেখতে পাচ্ছ, কিন্তু অন্য পাশ থেকে আমরা তোমাকে দেখতে পাচ্ছি না।
ফারজানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপের পাশে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছিল না। একটু পর রূপ ঘুম থেকে উঠে পড়লেই দুজন মিলে নাস্তা করে নেয়। তখন হাবিব কল করে। কি ব্যাপার বউ, রূপ আর তুমি ব্রেকফাস্ট করে নিয়েছো? আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তুমি করেছো নাকি এখন এইভাবেই কাজের মধ্যে পড়ে আছো? এইমাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। সাবধানে থাকবে আর ঘরের দরজাটা বন্ধ রাখবে। আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। এটা প্রতিদিন বলতে হয় নাকি? আমরা কি কোনো বিপদের মধ্যে আছি? তুমি কেন সত্যি কথা আমাকে বলতে চাও না? আমি এখন এসব কথা বলতে চাচ্ছি না, একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। না, তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে। তুমি ঘরের মধ্যে ড্রয়ারে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছো, এটা কেন আমাকে বললে না? আমি আজকে চেক না করলে জানতেই পারতাম না যে তুমি রুমের মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে রেখেছো। কিন্তু উপাস থেকে কোনো রেসপন্স ছিল না, ফোনটা কেটে গেছে। এটা দেখার পর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপের পাশে গিয়ে বসে। ওদিকে হাবিব তখন বসে আছে একটা অন্ধকার জায়গায়। একটু পর ইমরান সাহেব লোক পাঠিয়ে দিলেন। ইমরান সাহেবের লোক আসার পর হাবিব আরিফকে তাদের হাতে তুলে দিল। এরপর একটা লোককে কল করলো। লোকটা তখন বলল, স্যার, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। রফিক তার কোম্পানির সেফটির জন্য একটা হ্যাকার খুঁজছে। তুমি এক কাজ করো, তুমি ওখানে চলে যাও, ওরা যেরকম বলে ঠিক সেরকম করবে। স্যার, আমি এখন ওখানে কিভাবে যাব? আমাকে তো স্যার পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়, আমি ওখানে যেতে পারবো না। এখন আমরা কি করব স্যার? তুমি যেতে না পারলে তাদের উপর ছেড়ে দাও, যেই আসুক না কেন আমার উপর কিছু করতে পারবে না। তুমি শুধু আড়ালে থেকে সব খবর নিবে, তোমাকে যেন কেউ চিনতে না পারে। ওকে স্যার, এই ব্যাপার আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমি তাদের ব্যাপারে যাই জানতে পারি না কেন আপনার কাছে জানিয়ে দিব। হাবিব তখন ফোন কেটে দিল। একটু পর দুইটা লোক তার কাছে আসলো। স্যার, আমরা আপনার কথা মতো ওই লোকটাকে মেরে ফেলেছি, এখন কি করব? এখন ব্যাংকের সব কিছু ঠিক করে খেয়াল নাও, ওখানে যেন পুলিশের কোনো লোকজন যেতে না পারে, কারণ পুলিশ যাবার পরেই ঝামেলা শুরু হবে। আমি চাই না এখানে কোনো ঝামেলা শুরু হোক। এমনভাবে কাজটা করবে যাতে পুলিশ কিছু জানতে না পারে। ওকে স্যার, পুলিশ এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। তুমি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে রাফি, এখন রফিক সাহেবের মেইন টার্গেট তার ব্যাংকটা নয়, তাই ব্যাংকে শুধু শুধু আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না। এরপরও তোমাকে দিয়ে ওখানে আক্রমণ চালানোর কারণ জানো? এটাই তো স্যার আপনাকে বারবার বলার চেষ্টা করে, আমাদের তো এখন ব্যাংকে কাজ করে কোনো লাভ হবে না, কারণ সব কিছু তারা অলরেডি নিয়ে নিয়েছে। রাফি, তুমি কোনো চিন্তা করো না, লাভ সব আমাদেরই হবে। ওরা এই লোকটাকে সরাসরি কোনোদিন দেখেনি, কিন্তু যখনই টাকা পাঠাতো ওই লোকটার মাধ্যমে দিয়েই পাঠাতো। এখন এই লোকের জায়গায় তুমি বসে পড়ো যাতে কেউ সন্দেহ না করে। সেটা না হয় বুঝলাম স্যার, কিন্তু কোম্পানিগুলো যখন আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে তখন আমি তাদেরকে কি বলবো? এই ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। যখনই কোনো কোম্পানি তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা তাদের কোনো মেইল তোমার কাছে আসবে, তখন তুমি সেটা আমার কাছে পাঠিয়ে দিবে। আমি কি বলতে হবে সেটা বলে দেব। ওকে স্যার, তাহলে আমি এখনই চলে যাচ্ছি। আপনি নিজেকে লুকিয়ে রাখবেন স্যার, কারণ আপনার উপরে তাদের সব টার্গেট। যদি আপনাকে ধরতে পারে তাহলে শেষ করে ফেলবে। তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সাবধানে আছি। তোমরা শুধু তোমাদের দিকটা খেয়াল রেখে ঠিকমতো কাজ করো, ওরা খুব তাড়াতাড়ি শেষ যাবে। এক কাজ করবে সাকিব, তুমি পুলিশ কমিশনারের পেছনে লেগে যাও। পুলিশ কমিশনার কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমার চাই। ওকে স্যার, ওর সব ইনফরমেশন আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি সময় মতো শুধু আক্রমণটা করবেন, বাকিটা আমি দেখে নিব। তখন তারা দুজন বেরিয়ে গেল। হাবিব তখন অন্ধকার রুমের ভিতরে কম্পিউটারের সামনে বসে পড়ল। আমেরিকান বিভিন্ন কোম্পানির সাইবার সাইটগুলোকে চেক করতে শুরু করলো, কারণ তাদের টার্গেটে 3টা কোম্পানি আছে। এই 3টা কোম্পানি বাংলাদেশে ভয়ঙ্কর অস্ত্র সাপ্লাই করতেছে। অস্ত্রগুলো বাংলাদেশে আসার পর বান্দারবান, খাগড়াছড়ি এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের হাতে চলে যায়। তারা পাহাড়ের চূড়ায় থাকে, ওখান থেকে কোনো কিছু করতে পারে না, কারণ ওখান থেকে কোনোভাবেই এত বড় বড় কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা সম্ভব নয়। এর মানে শহর থেকে সেগুলো যাচ্ছে, আর শহরে থেকে যাওয়ার একটাই মানে, সেটা হচ্ছে রফিক সাহেব এই কাজগুলো করছেন। তিনি বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই অস্ত্রগুলো নিয়ে সেগুলো সন্ত্রাসীদের হাতে দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাহায্য করছেন। বান্দরবন এলাকায় অবস্থিত একটা ভয়ঙ্কর সন্ত্রাসীর
গ্রুপ যারা ওই এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মনের মধ্যে একটা নতুন আশা তৈরি করেছে। তারা বাংলাদেশকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে এবং সবাই তাতে সাড়াও দিয়েছে। কে না চায় নতুন করে সব কিছু শুরু হোক। তারা বর্তমান বাংলাদেশের সবচেয়ে নির্মম জীবনযাপন করছে, তাই তারাও চায় স্বাধীন সুন্দর একটা জীবনযাপন করতে। কিন্তু তারা জানতেও পারে না যে এই লোকগুলো শুধুমাত্র ওই এলাকার প্রাকৃতিক সম্পদ আত্মসাৎ করার জন্য এইরকম করছে। তারা ভাবছে হয়তো নতুন একটি রাষ্ট্র হলে তারা সুন্দর জীবনযাপন করতে পারবে, কিন্তু তারা জানেও না শুধুমাত্র তাদেরকে ব্যবহার করে ওই এলাকায় নতুন একটি রাষ্ট্র গঠন করা তার প্ল্যান করছে, যার মাধ্যমে ওই এলাকার পাহাড়ের চূড়ায় ঘেঁষে যত প্রাকৃতিক সম্পদ আছে সবগুলো তারা আত্মসাৎ করতে পারে। সবুজে ঘেরা পাহাড়গুলো হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া একটা বিশেষ উপহার। এগুলোর মাধ্যমেই দেশের এত যানজট, কার্বন ডাইঅক্সাইড এবং ক্ষতিকর গ্যাসে বেড়ে যাওয়ার পরেও অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক থাকে। কিছুক্ষণ কাজ করার পর সে বেরিয়ে পড়ল, কারণ আজকে তাড়াতাড়ি বাসায় যাবে। এমনিতেই কালকে মানবাভিমানের কারণে দুজনের মধ্যে ঠিকমতো কথা হয়নি। সে তার বউকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে না, কারণ কেউ যদি বুঝতে পারে আপনি তার প্রতি অত্যন্ত দুর্বল, তাহলে আপনার সেই দুর্বলতায় সে আঘাত করতে চাইবে, আর সে চায় না কেউ তার দুর্বল জায়গায় চিনে ফেলুক। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজল। তখনও বিকাল। হঠাৎ করে কলিং বেলের শব্দ শুনে ফারজানা কিছুটা অবাক হয়ে গেল, কারণ তার এমন কোনো পরিচিতি মানুষ নেই যে এই সময় আসতে পারে। তখন সে কিছুক্ষণ অপেক্ষা করলো। একটু পর কল আসলো। ফোন দেখলো হাবিব কল করেছে। ফোন ধরতেই বুঝতে পারলো সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য দরজা খুলে দিল। দরজা খুলে তো অবাক চোখে তাকিয়ে আছে হাবিবের দিকে, কারণ এই সময় সে কোনোদিনই আসে না। আজকে হঠাৎ ফিরে আসলো কেন? তখন ফারজানা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? এই বিকালবেলা ফিরে আসলে যে? না, শরীর খারাপ না, তোমাকে নিয়ে ঘুরতে যাব সেই জন্য চলে আসলাম। অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না, চলো আমরা সবাই ঘুরতে যাই। ফারজানা আরেক দফা অবাক হলো, কারণ হাবিব কোনোদিনও তাকে ঘুরতে নিয়ে যেতে চায় না। আজকে হঠাৎ করে ঘুরতে নিয়ে যাওয়ার কারণটা কি? তখন ফারজানা বলে, রূপ, তুমি তোমার বাবার মাথায় হাত দিয়ে দেখো তো, তার জ্বরটর হলো নাকি? এই 5 বছর বিয়ের মধ্যে মাত্র 5 দিন ঘুরতে নিয়ে গেছে, তাও আবার 5 দিনই ছিল আমার জন্মদিন। আজকে তো আমার জন্মদিন না, তাহলে ঘুরতে নিয়ে যাওয়ার কারণ কি? দেখো, মজা করে না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো যদি যেতে চাও, না হলে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। ওয়েট করো প্লিজ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বলেই সে রেডি হতে চলে গেল। ফারজানা নীল একটা শাড়ি পরেছে। হাবিব তার দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। হাবিব নেশাভরা চোখে তাকিয়ে আছে। এইরকম করতে থাকলে মেয়েটার প্রেমে সে প্রতিদিন পড়বে। তখন ফারজানা তার সামনে এসে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা, তুমি কি কোনোদিন বুড়ি হবে না? এতদিন হয়ে গেল বিয়ের, এরপরও তোমার সৌন্দর্য কমতেছে না। প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি, এটা কি তুমি বুঝতে পারো না? ফারজানা বেশ লজ্জা পেল এই কথা শোনার পর, সাথে অনেক খুশিও হলো, কারণ মেয়েরা তার প্রিয় মানুষের মুখে সবসময় প্রশংসা শুনতে চায়। হাবিব রূপকে কোলে নিয়ে বলল, আচ্ছা বউ, আমাদের রূপ তো বাসায় একা থাকে, তুমি আমার ছেলেটাকে সময় দাও না, খালি ঝগড়া করো। আমাদের রূপের জন্য একটা নতুন ভাই নিয়ে আসলে কেমন হয়? খালি শয়তানি করার ধান্দা, তাই না? ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এখন এইসব কথা বলা হচ্ছে, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। আচ্ছা, এমনি মজা করছিলাম। এরপর তারা ঘুরতে বের হয়ে যায়। ওদিকে আরমান তখন একজন ভয়ঙ্কর হ্যাকারকে নিয়ে আসে তাদের কোম্পানি সেভ করার জন্য। হ্যাকারটা তাদের এখানে আসার পরেই তারা সব কিছু খুলে বলে। হ্যাকারটার নাম রবিন, মূল বাড়ি ইন্ডিয়াতে, বাংলাদেশে পালিয়ে চলে এসেছে কারণ দেশে তার নামে বেশ কয়েকটা কেস চলছে। সেই কেসের কারণেই পুলিশ তাকে খুঁজছিল। রবিন তখন কম্পিউটার নিয়ে বসে তাদের অফিসে প্রথমে ব্যাংকের ইনফরমেশনগুলো চেক করতে শুরু করলো। কোনো এক অ্যাকাউন্টে কিভাবে টাকা গেছে এবং কিভাবে ইনফরমেশন গেছে সব কিছু দেখার চেষ্টা করছিল। বাকিরা সবাই তার পাশেই বসেছিল, কারণ তাদেরকে অনেক চিন্তা হচ্ছিল। এত টাকা দিয়ে হ্যাকার ভাড়া করে নিয়ে এসেছে তাদের কোম্পানিকে সেফ রাখার জন্য। তখন রাফি সাহেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি জানতে পারলেন সব দেখে আমাদের কোম্পানির কোনো ক্ষতি হবে না তো? একটু অপেক্ষা করুন, আমি আগে শিওর হইনি সত্যি কি তারা আপনার পেছনে লেগেছে নাকি তাদের নাম নিয়ে অন্য কেউ আপনাদের পেছনে লেগেছে।
আমাকে আগে চেক করতে হবে। রাফিক সাহেব বুঝতে পারলেন না কি হচ্ছে। কেউ কোনো কথা বলছে না, সবার মাথার চিন্তায় বাজ পড়ে গেছে। সব কিছু শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা আতঙ্কিত। এত দিন থেকে আস্তে আস্তে গড়ে তোলা বিশাল সন্ত্রাসী সাম্রাজ্য তারা এত সহজে হাতছাড়া করতে চায় না। সেই হ্যাকারটা প্রায় 20 মিনিট পর তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে আছেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া হ্যাকার গ্রুপের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক হর্স। তাদের নাম যেমন ভয়ঙ্কর, ঠিক তাদের কাজও তেমন ভয়ঙ্কর। তাদের একটা উক্তি আছে, তারা তেজি ঘোড়ার মতন রেসের ময়দানে কোনো দিন থমকে থাকে না। তারা কখনোই প্রতিপক্ষকে সেটা চিন্তা করে না। সামনে যেই আসুক তাদের পথ চলা তারা অব্যাহত রাখে। তারা কোথায় থাকে, কাজ করছে, কিভাবে কাজ করে, এটা কেউই জানে না। কিন্তু তারা এখন পর্যন্ত যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করেছে, এগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আমার এতদূর ধারণা তারা আপনাদের পেছনে পড়ে গেছে। তাদের সিকিউরিটি সিস্টেম এতটাই ভয়ঙ্কর যে আজ পর্যন্ত কোনো মানুষ তাদের সিকিউরিটি ব্রেক করতে পারেনি। এই কথা শোনার পর তারা তিনজন অনেক ভয় পেয়ে গেল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রবিনের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এবং আমার বন্ধুদেরকে বাঁচান এই হ্যাকারদের হাত থেকে। আপনি না পারলে অন্তত বলে দিন কিভাবে বাঁচবো ওদের হাত থেকে। আপনার যত টাকা লাগে আমরা সব টাকা দিয়ে দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখুন, টাকার প্রশ্ন না, এখানে সবারই একটা লিমিটেশন থাকে। আমার ওদের সাথে লড়াই করার যোগ্যতা নেই। ওরা কোথায় থেকে কিভাবে কাজ করে এই ব্যাপারটা কেউই জানে না। অন্য কোনো গ্রুপ হলে আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু এই গ্রুপটা আমাকে শেষ করে দিতে পারে। কারণ তারা অনলাইনে এমন অ্যাক্টিভিটি, অফলাইনেও তেমন অ্যাক্টিভিটি। মানুষ খুন করা তাদের কাছে কোনো ব্যাপার না। তাই আমি আমার জীবন বাঁচাতে চাই। জীবন বাঁচলে অনেক টাকা পাওয়া যাবে। তাই আপনাদেরকে বলছি, বেঁচে থাকতে যদি চান তাহলে সবকিছু তাদের হাতে তুলে দিন। আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আমার বন্ধু বলল আপনি বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকারদের মধ্যে একজন। আপনার নামে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হ্যাকিংয়ের কেস রয়েছে, কিন্তু এই সামান্য একটা বিষয় পারছেন না। এটাকে সামান্য বিষয় বলছেন? এশিয়া মহাদেশে বসে ইউরোপ আমেরিকায় যারা শাসন করে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব কি করে? আমি তো সাধারণ ইন্ডিয়ার একটা ব্যাংক হ্যাক করতে গিয়ে কেস খেয়ে বসে আছি। আমি ওই কেস সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছি। আর নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চায় না। যেখানে অন্যায় আছে সেখানে তারা আঘাত করে। অনেক দেশের পুলিশ ওদের ধরার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের চিহ্নটা পর্যন্ত পায়নি। এখন আমরা কি করব? কিভাবে এই জায়গা থেকে বাঁচব? ওদেরকে থামাতে পারে এমন কোনো লোকের সাথে আপনার পরিচয় থাকলে তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন। আমরা শেষ হয়ে যাব। আমাদের বিলিয়ন বিলিয়ন টাকা এসবের পিছনে পড়ে আছে। অনেক কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট করে বসে আছে। এখন যদি আমরা আমাদের কোম্পানি হারিয়ে ফেলি তাহলে তারা আমাদের মেরে ফেলবে। দেখুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমার পরামর্শ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিদেশি কোনো হ্যাকার গ্রুপের সাথে কন্ট্যাক্ট করুন। আপনাদের তো বিদেশি অনেক কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে। তাদের সাথে কথা বলে কোনো একটা বিদেশি হ্যাকার গ্রুপকে ভাড়া করে নিয়ে আসুন। একজন দিয়ে হবে না, কয়েকজন মিলে একসাথে অ্যাটাক করলে আশা করা যায় কিছুটা হলেও তাদের দমিয়ে রাখতে পারবেন। তাছাড়া আর কোনো উপায় নেই। বলে রবিন সেখান থেকে চলে গেল। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন রাজীব সাহেব বললেন, আমরা চলো আমেরিকার কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি। তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশি কোনো হ্যাকার গ্রুপকে নিয়ে আসি। রবিন আমাদেরকে ভালো বুদ্ধি দিয়েছে। হ্যাঁ রফিক, আমারও এটাই মনে হয়। আমাদের উচিত তাড়াতাড়ি একটা হ্যাকার গ্রুপকে ভাড়া করে নিয়ে আসা, কারণ যদি একবার ওরা আক্রমণ শুরু করে দেয় তাহলে কিন্তু আমাদের সেখান থেকে বাঁচা অসম্ভব। তাই আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি। এরপর আমাদের এত বড় একটা সাপ্লাই আসবে। তখন যদি তারা কোনো সমস্যা করে তাহলে আমাদের কি হবে? নাইম মির্জা তো আমাদেরকে শেষ করে ফেলবে। সেজন্যই তো বলছি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করি। কারা এই কাজ করেছে সেটা জানতে হবে। আমার মনে হয় তারা আমাদের দেশেরই কেউ, না হলে আমাদের পেছনে কেন লাগবে? দেশে এত বড় বড় কোম্পানি আছে, কারোর সাথে না লেগে আমাদের পেছনে পড়ার কারণ কি? এসব কারণ খোঁজার সময় এখন আমাদের কাছে নেই। আমি কথা বলছি আমার বন্ধুর সাথে, তোমরাও কথা বলো ওই কোম্পানিগুলোর সাথে। আগে ওদেরকে আটকাতে হবে। ওদিকে নাইম মির্জা অপেক্ষা করছিল কখন তার কাছে অস্ত্র আসবে।
অস্ত্র আসলেই সে সব কিছু শেষ করে দিতে পারবে। তখন তাদের কাছে অনেক মানুষ আছে। সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পুরো খাগড়াছড়ি, বান্দরবন, এমনকি মায়ানমার সীমান্ত পর্যন্ত বিস্তৃত করে ফেলেছে। এখন তাদের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তারা বাংলাদেশের মধ্যে নতুন একটি রাষ্ট্রের জন্ম দিতে চায়। ওদিকে হাবিব ফারজানাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সামান্য শপিং করে বাসায় ফিরে আসে। আজকে ফারজানা অনেক বেশি খুশি, কারণ এতদিন পর ঘুরতে নিয়ে গেছে তাই। সাধারণত হাবিব অনেক ব্যস্ত থাকে, ঘোরাঘুরি করার সময় পায় না ও। সে কেন এরকম, কী কারণে ব্যস্ত থাকে এ ব্যাপারটা তার পরিবারের শুধুমাত্র বাবা ছাড়া আর কেউই জানে না। তার বাবা ছেলে মিলে কী করতে চাইছে এই ব্যাপারটা তারা কেউই বুঝতে পারে না। হাবিব বাসায় ফিরে সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটায়, কারণ বেশি সময় পায় না। ওদিকে নাইম মির্জা তখন তার লোকজনকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ল। খুব তাড়াতাড়ি তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। এই এলাকার চতুর্দিকে তাদের লোকজন ছড়িয়ে দিয়েছে এবং তাদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছে তারা পাহাড়, জঙ্গল, সমুদ্র সব জায়গায় সমানভাবে পারদর্শী। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সাধারণ কোনো সেনা সদস্যের পক্ষে সম্ভব নয়। প্রচুর দক্ষ এবং সাহসী সেনা সদস্য ছাড়া তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু তারা সবচেয়ে বেশি সমস্যায় আছে অস্ত্র নিয়ে, কারণ বাংলাদেশে এমন কোনো কোম্পানি নেই যেখানে অস্ত্র তৈরি করা হয়। আর সাধারণত আধুনিক অস্ত্র যা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে লড়াই করাটা বোকামি ছাড়া আর কিছুই না। নাইম মির্জা তখন রফিক সাহেবের কাছে কল করলেন। রফিক সাহেব এই ভয়টাই পাচ্ছিলেন, কারণ নাইম মির্জা তাকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের আশেপাশে আসা বিদেশি জাহাজগুলোর উপরে আক্রমণ করে তার দলের সদস্যরা পয়সার সব কিছু কেড়ে নিয়ে আসে এবং একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এভাবেই তারা অনেক টাকা জমিয়ে ফেলে, যা দিয়ে তারা অস্ত্র কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে। এর সাথে সাথে তাদেরকে অনেকেই সহযোগিতা করতেছে, কারণ এখানে অনেকের স্বার্থ লুকিয়ে আছে। একদিকে যেমন পাহাড়ের সকল প্রাকৃতিক সম্পদ পাওয়া যাবে, অন্যদিকে তারা এখানে নতুন করে একটি রাষ্ট্র গঠন করতে পারবে। কিছুদিনের ভিতরেই বাংলাদেশকে তারা তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করবে। তারা বাংলাদেশের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে ফেলতে চায়। তবে তাদের এই জায়গায় আসার পেছনে অনেক পরিশ্রম আছে। পাহাড়ে বসবাসকারী জাতি গোষ্ঠী অনেকেই খুব ভয়ঙ্কর হয়ে থাকে। তারা আদিম যুগের মতো জীবন যাপন করে। আদিম যুগে যেমন মানুষ শিকার করে খেত, তখন মানুষের মধ্যে আলাদা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করত। তাদেরকে একবার যদি মানিয়ে নিতে পারে, তাহলে সেই মানুষগুলোকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। তারা অত্যন্ত সাহসী হয়ে থাকে এবং তারা সেটা করতেও পেরেছে। হাজার হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোক তাদের সদস্য। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কয়েকদিন পরপরই তারা আক্রমণ চালায়। নাইম মির্জা তখন রফিক সাহেবকে কল করে বলেন, কি ব্যাপার রফিক সাহেব, তুমি না বললে 1 সপ্তাহের ভিতরে আমাকে সবকিছু এনে দিবে? কই, তোমার তো কোনো খোঁজ খবর নেই। যদি এই সপ্তাহের ভিতরে এনে দিতে না পারো, তাহলে আমার টাকা ফেরত দিয়ে দিবে। আমি তোমাকে টাকা দিয়েও বিপদে পড়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার মালগুলো এনে দাও, না হলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। পরে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি কতটা ভয়ঙ্কর সেটা তুমি এখনো কল্পনাও করতে পারোনি। বলে নাইম ফোনটা রেখে দিল। রফিক সাহেব এদিকে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। একদিকে ভয় হচ্ছে কোম্পানি নিয়ে, অন্যদিকে নাইম মির্জা হুমকি দিচ্ছে। পরদিন সকালে উঠে আবারও হাবিব চলে যায় তার সেই আস্তানায়, যেখানে যাওয়ার পরে একে একে সবার সাথে কন্ট্যাক্ট করে। সবাই সবার কাজ সুন্দর মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল। এভাবে 3 দিন কাটে, কিন্তু 3 দিন পর যখনই জানতে পারে রাশিয়ান হ্যাকার জ্যাক এবং তার টিম বাংলাদেশে আসছে, তখন সে কিছুটা নড়ে চড়ে বসে, কারণ জ্যাককে সে ভালো করেই চেনে। ছেলেটা কয়েকদিন আগেই বিশ্বব্যাংকে আক্রমণ চালিয়েছিল তার টিম নিয়ে। তাদের প্রতিটি সদস্য এক একজন ভয়ঙ্কর হ্যাকার। হাবিব তার 2 বন্ধুকে নিয়ে তাদের বিরুদ্ধে কী করবে বলতে গেলে সে একাই, কারণ সাকিব কিছুটা দক্ষ হলেও রাফি এখনও সব দিক একসাথে চালাতে পারে না। তবে হাবিব একাই ওই গ্রুপের 6-7 জন সদস্যের সমান। তখন সে রাফির কাছে কল করে। স্যার, আশা করি খবরটা পেয়ে গেছেন। এখন জ্যাকের বিরুদ্ধে কিভাবে লড়বেন? আমি সাকিব আর আপনি মাত্র 3 জন, কিন্তু তারা কমসে কম 10 জন লোক আসবে। এখনও আমাদের হাতে কন্ট্রোল আছে, সব ডাটা আমাদের কাছে আছে, তাই আমরা চাইলেই তাদেরকে আটকে দিতে পারি। আমাদেরকে কষ্ট করতে হবে,
যদি আমরা পরিশ্রম করি তাহলে অবশ্যই ওদের শায়েস্তা করতে পারবো। আমি সর্বোচ্চ পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি স্যার। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। এখনও জ্যাক এসে বাংলাদেশে পৌঁছায়নি। আমার লোকজন তার ব্যাপারে খবর নিচ্ছে। সে আসার পরেই আমরা কাজ শুরু করে দেব। কিন্তু এর আগে আমাদের যত টিম মেম্বার আছে সবাইকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করো। আমি সেখানে কথা বলতে চাই। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আজকের ভিতরে সব ব্যবস্থা করছি। এরপর রাফি মিটিংয়ের আয়োজন করে। সেখানে উপস্থিত ইমরান সাহেব এবং বাংলাদেশের সেনাপ্রধান, সাথে সাকিব এবং রাফি। সেখানে হাবিব গিয়ে পৌঁছায়। হাবিব সেনাপ্রধানের দিকে তাকিয়ে বলে, স্যার, অনেক হয়েছে, আমরা আর আড়ালে থেকে লড়াই করব না। এখন আমাদের সামনাসামনি লড়াই করার সময় এসেছে। এখন আর ব্ল্যাক হর্স নামে কোনো মাফিয়া গ্রুপ নয়, এখন আমরা নিজেদের পরিচয় লড়াই করব। তারা রাশিয়া থেকে হ্যাকার গ্রুপ নিয়ে এসেছে আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। আমরা একটানা 5 বছর লুকিয়ে কাজ করেছি, তাদের ব্যাপারে এত গবেষণা করেছি। সেই সব যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা তোমাকে নিয়ে গর্বিত হাবিব। তোমার মতো একজন পরিশ্রমী মানুষ আমাদের সহযোগিতা করছে, এটাই অনেক। তবে তুমি কি করতে চাইছো সেটা যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতে। হাবিব তখন তার পকেট থেকে একটা ম্যাপ বার করে। ম্যাপটা দেখার পর সবাই অবাক হয়ে যায়, কারণ কোনো দেশের মানচিত্রে এরকম হতে পারে না। এটা এক অদ্ভুত ম্যাপ। হাবিব সেই ম্যাপটা একটা বোর্ডের মাধ্যমে আটকে দেয়। এরপর বলতে শুরু করে, আমাদের মধ্যে ইমরান স্যার প্রথমে পুলিশ কমিশনারকে গিয়ে আক্রমণ করবেন। যদি পুলিশ কমিশনারকে ধরে নিয়ে আসা যায় তাহলে আমাদের প্রথম টার্গেট পূর্ণ হবে। তাকে ধরে নিয়ে আসতে পারলেই আমাদের এই দিকের কাজ শেষ হয়ে যাবে। রফিক সাহেব, রাজীব সাহেব এবং আরমান সাহেব কিছুই করতে পারবে না। তাদের মূল শক্তি হচ্ছে পুলিশ কমিশনার। দ্বিতীয় টার্গেট হচ্ছে রাফির জন্য। আমার যতদূর ধারণা তারা জ্যাক এবং তার গ্রুপকে নিয়ে আসার পরে আমাদের এদিকে ব্যস্ত রেখে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবে আমেরিকান কোম্পানিতে, এবং সেটা ওই লোকটার মাধ্যমে পাঠানো হবে। তুমি যেহেতু ওই লোকটাকে মেরে ফেলেছো, তাই তোমাকে ওই লোকটার জায়গায় বসে এমনভাবে অভিনয় করতে হবে যাতে তারা তোমাকে সন্দেহ না করে। তারা যেরকম বলবে ঠিক সেরকম করবে এবং টাকাগুলো তাদের বলে দেওয়া কোম্পানির কাছে পাঠিয়ে দিবে। স্যার, যদি তাদেরকে টাকাটা দিয়ে দিই তাহলে আমাদের কি লাভ হবে? আমাদের তো মেন টার্গেট হচ্ছে টাকাগুলো রক্ষা করা, গরিব মানুষদেরকে তাদের টাকা ফিরিয়ে দেওয়া এবং অস্ত্রগুলো বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া। আমরা যদি টাকা দিয়ে দিই তাহলে উল্টো আমাদের জন্য বিপদ আসবে। তুমি আগে আমার কথা শোনো। তুমি ওদেরকে টাকা দিয়ে দিবে ঠিকই, কিন্তু আমি আর সাকিব আবার সেই টাকা তাদের কাছ থেকে ফিরিয়ে আনবো। জ্যাক টাকা ফিরিয়ে আনতে আমাদেরকে বাধা দিবে, এটা আমি জানি, কিন্তু আমাকে আটকানোর সাধ্য ওর নেই। যদি আমরা টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে ওই টাকা আবার গরিব মানুষদের হাতে তুলে দিব। ওদিকে ওই কোম্পানি যখন অ্যাকাউন্টে টাকা দেখবে তখন তারা অস্ত্র পাঠিয়ে দিবে। আমার সোর্স যতটুকু খবর পেয়েছে তাতে অলরেডি তারা অস্ত্রগুলো মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমি তাদের সাইবার সাইট হ্যাক করে নিয়েছি। 2 দিন আগেই তাদের সকল ডাটাবেজ আমার কাছে নিয়ে এসেছি। স্যার, আপনি এই কথাটা আমাকে বলেননি। আমি কতটা চিন্তার মধ্যে ছিলাম এটা নিয়ে। আপনি এত কিছু করে ফেলেন এই কম সময়ের ভিতরে। রাফি, তুমি বেশি কথা বলো, এটা আমার একদমই পছন্দ নয়। কাজের প্রতি মনোযোগী হও। তোমাকে যেটা বলছি সেটা করো। স্যার, আপনি একটা কাজ করবেন। মানচিত্রের দক্ষিণ সীমান্তে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের মালামাল সাপ্লাইয়ের অন্যতম জায়গা। এখান থেকেই রফিক সাহেবের লোকজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দেয়। নাইম মির্জা যখন জানতে পারবে বাংলাদেশে মালগুলো চলে এসেছে তখন এই জায়গাটায় চলে আসবে মালগুলো রিসিভ করার জন্য। তখন আপনি সেখানে অ্যাটাক করবেন। এখানে অ্যাটাক করলে আমাদের 2টা লাভ হবে, তাদেরকে ধরাও হয়ে যাবে, অন্যদিকে এত টাকার অস্ত্র বাংলাদেশ সরকার ফ্রিতে পেয়ে যাবে। সেদিন সামান্য ভুল করলে আমাদের হাত থেকে সব কিছু চলে যাবে। আমাদের 3টা কাজই শতভাগ সফল করতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে আমাদের সবাইকে শেষ হয়ে যেতে হবে। নাইম মির্জার সাথে হাজার হাজার লোক জড়িয়ে আছে, তবে তাদের একটা দুর্বলতা আছে। নাইম মির্জাকে ধরে আনতে পারলেই তারা দুর্বল হয়ে পড়বে। তাই প্রতিটা আক্রমণে মূল টার্গেটকেই আগে লক্ষ্যবস্তু বানাতে হবে। হাবিব, তোমার বুদ্ধির প্রশংসা কিভাবে করবে ভাষায় খুঁজে পাচ্ছি না। তোমাকে আমি বারবার বলেছি সেনাবাহিনীতে আবার যোগদান করো। তুমি ট্রেনিং প্রাপ্ত একজন সৈনিক হয়ে নিজের চাকরি কেন ছাড়লে? স্যার, দয়া করে আমাকে এই কথাটা বলবেন না। আমি এভাবেই চাকরিটা করে যেতে চাই। আমি চাই না কারোর সামনে যেতে। আমার পরিবারের মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আমার একটা ছোট্ট ছেলে আছে,
তার জীবনটা আমি নষ্ট করতে চাই না। তারা আমাকে ছাড়া বাঁচতে পারবে না। যদি আমি সামনাসামনি যুদ্ধ করতে যাই আর আমার পরিবারের কোনো ক্ষতি হয় তাহলে আমি শেষ হয়ে যাব, আর অন্যদিকে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তারা শেষ হয়ে যাবে। আমাকে দুই দিক চিন্তা করতে হয়। হাবিব, তুমি সেনাবাহিনীতে না থাকার পরও যে কাজগুলো করেছো সেগুলো আমরা সেনাবাহিনীতে থাকার পরেও করতে পারছি না। তোমাদের তিনজনের এই বন্ধুত্ব চিরদিন অটুট থাকুক, এটাই কাম্য। আমরা তিনজন এইভাবেই কাজ করব। দোয়া করবেন যাতে আমাদের বন্ধুত্ব এবং আমাদের কাজ সবার পছন্দ হয়। আমাদের প্রতিভাকে আমরা ভালো কাজে লাগাতে চাই। তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেল। কালকের ভিতরে আশা করা যায় জ্যাক চলে আসবে। আমাদের হাতে এই সপ্তাহ সময় আছে, এই সপ্তাহের ভিতরে কাজটা শুরু হবে। তাই আমাদের সবার সাথে সবার কন্ট্যাক্ট থাকতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ বর্ডার গার্ডের সৈনিকদেরও অ্যাড করে নিচ্ছি। এতে করে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এরপর তারা একে অপরের হাতে হাত রাখল। এখন চলুন আপনাদের সব কিছু বুঝিয়ে বলি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নাজমুল চৌধুরী, তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইমরান সাহেব এবং বাংলাদেশ সিকিউরিটি এজেন্সি অর্থাৎ গোয়েন্দা বিভাগের প্রধান হচ্ছে হাবিব। এই ব্যাপারটা কেউ জানে না। তাদের এই গ্রুপটাকে তৈরি করা হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকজন সৈনিক, ওই একই সাথে তাদের দক্ষ কয়েকজন হ্যাকার নিয়ে। তারা সব ডিপার্টমেন্টেই দক্ষ। এদের মধ্যে সাকিব এবং রাফি দুজনেই হ্যাকার, তবে হাবিবের মতো এত ভয়ঙ্কর তারা হয়ে উঠতে পারেনি। হাবিব ছোটবেলা থেকেই এটার প্রতি অনেক ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়েছিল এবং তার বাবা এটা বোঝার পর তাকে খারাপ পথে নিজের প্রতিভা ব্যবহার করা থেকে বাধা দেন। সৃষ্টিকর্তা কিছু মানুষকে জন্ম থেকেই অসাধারণ দক্ষতা দিয়ে পাঠান। সাধারণত ভাষায় আমরা যেটাকে বলি গড গিফট। হাবিবের বাবাও তখন বুঝেন তার ছেলে অন্য সবার মতো না। তখন তিনি নিজের ছেলের প্রতিভাকে ভালো কাজে লাগানোর জন্য তাকে ট্রেনিংয়ে পাঠান এবং সেখান থেকে সে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গোয়েন্দা বিভাগে জয়েন করেন। কিন্তু সেনাবাহিনীর ভিতরেও থেকে সে নিজের প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছিল না। সে ইমরান সাহেব এবং সেনাপ্রধানের সাথে কথা বলে চাকরিটা থেকে সরে আসে। নাজমুল সাহেব এমন ভয়ঙ্কর প্রতিভাবান ছেলেকে হাতছাড়া করতে চাননি, আবার নিজের দায়িত্বের জায়গা থেকেও বাধাও দিতে পারছিলেন না। কারণ আর কেউ বুঝুক না বুঝুক তিনি জানতেন হাবিব সেনাবাহিনীতে থাকলে নিজের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। তাই হাবিব চাকরি ছাড়ার পরপরই তিনি তাকে পরামর্শ দেন গোয়েন্দা বিভাগে জয়েন করতে। হাবিব প্রথমে রাজি না হলেও পরে যখন দেখল এই কাজগুলো করতে গেলে অনেক আইনি ঝামেলায় পড়তে হতে পারে, তাই গোয়েন্দা বিভাগে জয়েন করলো। কিন্তু 2 বছর সেখানে চাকরি করার পরেই তাকে গোয়েন্দা প্রদানের দায়িত্ব দেওয়া হয়। এত কাহিনী তার জীবনে হয়ে যায়, কিন্তু তার মা এইসব ব্যাপারে কিছুই জানতে পারে না। একমাত্র ছেলেকে তিনি প্রচণ্ড ভালোবাসেন। ছোটবেলায় যখন বুঝতে পারেন তার ছেলে অন্য 10টা বাচ্চার মতো স্বাভাবিক না, তখন থেকেই তিনি তার ছেলেকে আড়ালে আড়ালে রাখতেন। তিনি কখনোই চান না তার ছেলে কোনো ঝামেলায় জড়াক। তাই হাবিব তার বাবা মিলে বাইরে পড়তে যাওয়ার একটা নাটক সাজায়। হাবিবের মা এখনও জানেন না তার ছেলে উচ্চশিক্ষার জন্য বাড়িতে থাকে না। হাবিবও তার মাকে কষ্ট দিতে চায় না, এজন্য সত্যিটা এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিল। শুধু তাই না, এখন তার সাথে সাথে জড়িয়ে থাকা আরও 2টা মানুষেরও দায়িত্ব তার কাঁধে। এই দুজনকেও সে অনেক বেশি ভালোবাসে, ফারজানা আর রূপ। তার কাছে নিজের জীবনের চেয়েও বেশি কিছু। তাদের জীবনে সে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। গোয়েন্দা বিভাগের প্রধান হওয়ার পরেও সে কোনোদিনও কারোর সামনে কথা বলেনি। বিশাল একটা জাল বিছিয়ে রেখেছিল চতুর্দিকে। আরেকজন লোককে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে মানুষের সামনে প্রকাশ করা হতো, কিন্তু আসল লোকটা যে পেছনে কাজ করে যাচ্ছে এটা কেউ জানতই না। পরদিন জ্যাক বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পরেই সে তার গ্রুপ নিয়ে চলে যায় রাফিক সাহেবের সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর সব কিছু বুঝে নিয়ে কাজ শুরু করে। তারা এখানে কন্টাকে এসেছে, কাজ শেষ করতে পারলে 10 কোটি টাকা পাবে। তখন তারা রাফির কাছে মেসেজ করে। রাফি যখনই মেসেজ পায় তখনই বুঝতে পারে কাজ শুরু হয়ে গেছে। সেজন্য সে কল করে সবাইকে জানিয়ে দেয়। সবাই যার যার কাজে প্রস্তুত হয়ে গিয়েছিল। হাবিব খবর পেয়ে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল এবং ড্রয়ারের পাসওয়ার্ড দিয়ে ওদের কিছু কাগজপত্র আর বন্দুকটা নিয়ে বের হতে যায়। কিন্তু যখনই দরজা দিয়ে বের হতে যাবে তখনই ফারজানা তাকে আটকে সামনে দাঁড়ায়। তুমি কি এমন কাজ করো সেটা আমার কাছে বলতেই হবে। আমি তোমাকে বন্দুক হাতে দেখেছি, আমি জানতে চাই তুমি বন্দুক দিয়ে কি কাজ করো। ফারজানা, তোমার সামনে আমি হাত জোর করে বলছি, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে আছে এটার পেছনে। তুমি প্লিজ আমাকে বাধা দিবে না। আমি হয়তো 2-1 দিন বাসায় আসতে পারবো না। রূপকে নিয়ে সাবধানে থাকবে। না,
তোমাকে আমি যেতে দিব না। তুমি কি করছো আমাদের থেকে লুকিয়ে, সেটা আজ বলতেই হবে। বাসায় আসবে না কেন? আমাদের সাথে নিয়ে যাও, মরলে একসাথে মরতে চাই। ফারজান, আমি তোমার পায়ে ধরি, প্লিজ তুমি আমার সামনে থেকে সরে যাও। তুমি রূপকে নিয়ে সাবধানে থাকবে। বাসায় যাবতীয় জিনিসপত্র আছে, আমার আসতে দেরি হতে পারে, আর দরজা ভালো করে বন্ধ করে রাখবে। আমি আসলে তোমাকে কল করে আসব। তুমি কল করা ছাড়া দরজা খুলবে না। মাত্র 2 দিন অপেক্ষা করো, 2 দিন পর সব জানতে পেরে যাবে। তুমি 5 বছর থেকে যে সত্যের অপেক্ষা করছিলে সেটা তুমি জানতে পারবে। ফারজানা তখন হাবিবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। হাবিব অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তখন সে কান্না করতে শুরু করে। রূপ তার মাকে সান্ত্বনা দিতে থাকে। ফারজানা দরজা বন্ধ করে বসে থাকে। হাবিব চলে যায় তার আস্তানায়। সেখানে যাওয়ার পর দেখতে পায় সাকিব বসে আছে। তখন সে সাকিবের দিকে তাকিয়ে বলে, সাকিব, আজকে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে। এতদিন থেকে আমরা যে পরিশ্রম করে এসেছি, সেই পরিশ্রমের ফল এখন আমাদেরকে ভোগ করতে হবে। স্যার, আমরা আমাদের জীবন দিয়ে দিব, এর পরেও ওদেরকে সফল হতে দিব না। তারা দিনের পর দিন এই দেশকে ব্যবহার করছিল, এখন আর তাদেরকে ছাড়া যাবে না। ওইদিকে ইমরান সাহেব চলে গেছেন পুলিশ কমিশনারকে ধরার জন্য। তার কাছে অর্ডার আছে, তাই তিনি নিশ্চিন্তে ধরতে পারবেন। কমিশনার তখন নিশ্চিন্তে তার বাসার মধ্যে বসেছিল। হঠাৎ করেই আক্রমণের কারণে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। অনেক চেষ্টা করে তার অপরাধ জানার জন্য, কিন্তু ইমরান সাহেব কিছুই বলতে নারাজ। তাকে ধরে নিয়ে এসে টর্চার করতে শুরু করেন। এতদিনে যত রাগ জমেছিল তার উপরে সবগুলোর বহিঃপ্রকাশ যেন আজ করেছিলেন তিনি। ওদিকে জ্যাক এবং তার টিম কাজ করতে শুরু করেছে। সকল ডাটা তাদের আস্তে আস্তে ফিরিয়ে নিতে শুরু করে। এদিকে রাফিক সাহেব টাকাগুলো ওই কোম্পানির কাছে পাঠিয়ে দেন। ব্যাংকের টাকাগুলো যখনই ওই কোম্পানির কাছে যায়, তখন সাকিব এবং হাবিব কাজ করতে শুরু করে। তারা টাকাগুলো ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু ওই কোম্পানির লোকজন জানতেই পারে না যে তাদের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তারা এই ব্যাপারে নিশ্চিত ছিল, কারণ তারা টাকা পেয়ে গেছে। তারা মালগুলো পাঠিয়ে দেওয়া শুরু করলো মালয়েশিয়া থেকে প্রাইভেট বিমানে করে। ওদিকে হাবিব অপেক্ষা করছিল, কারণ অস্ত্রগুলো চলে আসলে নিশ্চিন্তে অস্ত্র এবং টাকা একসাথেই পেয়ে যাবে। কাজটা শুনতে যতটা সহজ মনে হয়, ঠিক ততটাও কঠিন ছিল তাদের জন্য। সকাল 6টার দিকে কাজ শুরু করেছিল, বিকেল 3টা বাজতেই চলেছে। এখনও তারা কেউ ওঠেনি। খাবার খাওয়া তো অনেক দূরের ব্যাপার। ফারজানা চিন্তা করছিল, ফোন করছিল হাবিবের কাছে, কিন্তু ফোন বন্ধ। তখন সে তার শ্বশুরের কাছে ফোন করে। তখন তিনি বলেন নিশ্চিন্তে থাকার জন্য। হাবিব কাজ করছে, কিন্তু সে নিশ্চিন্ত হতে পারছিল না, কারণ হাবিবের যাওয়াটা দেখেই তার সন্দেহ হয়েছিল। ওদিকে এত বড় একটা আক্রমণ হতে চলেছে সীমান্তবর্তী এলাকায়, এটা মিডিয়ার কাছে চলে গিয়েছে। তখন তারা এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ এটাই হচ্ছে তাদের কাজ। প্রায় রাত 8টার দিকে এসে পৌঁছায় অস্ত্রগুলো রাফিক সাহেবের কাছে। রাফিক সাহেব অস্ত্রগুলো তার কাছে রাখতে চাইছিলেন না, তাই তাড়াতাড়ি পাঠিয়ে দেন ট্রাকে করে। কিন্তু সেখানে যে সেনাবাহিনীর লোকজন প্রস্তুত ছিল, এটা ভাবতেও পারেননি তিনি। যখনই অস্ত্রগুলো সেখানে চলে যায়, তখনই যুদ্ধ শুরু হয়। নাইম মির্জা যুদ্ধের জন্য অপ্রস্তুত ছিলেন, সেজন্য সেনাবাহিনী এবং বর্ডার গার্ডের একত্রে আক্রমণ ঠেকাতে পারছিলেন না তিনি। প্রায় 3.5 ঘন্টা যুদ্ধ শেষে আত্মসমর্পণ করতে হয় নাইম মির্জাকে। যখনই হাবিবের কাছে ওই খবর পৌঁছায়, তখন সে সাকিবকে সাথে নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ওই কোম্পানির ওপরে। কিন্তু কোম্পানি অপ্রস্তুত ছিল, সেজন্য কোনোভাবেই কিছু করতে পারছিল না। তারা টাকাগুলো আবার নিয়ে আসে, তবে জ্যাক ভাবছিল তাদের কাজ সফল হয়েছে। ওদিকে হাবিব খবর পাঠিয়ে দেয় যে তারা কাজ সফল করতে পেরেছে। এখন আর তাদেরকে বাঁচায় কে? ইমরান সাহেব এবং নাজমুল সাহেব সাথে সাথে চলে আসেন রাফিক সাহেবের কোম্পানির অফিসে। সেখানে আসার পর সবাইকে হাতে নাতে একসাথে ধরেন। তখন ভোর প্রায় 4:30। এত সময়ের পরিশ্রম সফল হয়েছে। না খেয়ে থেকেছে অনেকে। ওদিকে ফারজানা এবং রূপ দুজনেই চিন্তায় ঘুমাতে পারছিল না। রূপ তো কান্না করতেই শুরু করেছে তার বাবার জন্য। তবে যখনই টিভিতে খবর দেখতে পায় যে এত বড় একটা কোম্পানির এমডিকে ধরা হয়েছে এবং এসবের পিছনে একজন গোয়েন্দা অফিসার অবদান ছিল এবং সেখানে হাবিবের ছবি দেখানো হয়, তখন সবাই আশ্চর্য হয়ে যায়। ফারজানা ভাবতেও পারছিল না হাবিব তাকে লুকিয়ে কাজগুলো করে বেড়াচ্ছিল, আর তার অনেক গর্ব হচ্ছিল হাবিবকে নিয়ে। কিন্তু এরপরেও একটা ভয় আছে, প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার।
সঙ্গে সঙ্গে পুরো দেশের মানুষ এই খবরটা জেনে যায়। অনেক বড় বড় অপরাধীদেরকে ধরা হয়েছে। তখন তারা সবাই আবারও একসাথে মিলে আড্ডা দিচ্ছিল। হাবিব তখন তাদের দিকে তাকিয়ে বলে, আমাদের পরিশ্রম সফল হয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমাকে এখন যেতে হবে আমার পরিবারের কাছে। তারা হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তায় আছে। সবাই সবাইকে জড়িয়ে ধরে। এটাই যেন পরিশ্রমের পর সফলতার আনন্দ। হাবিব তখন বাসায় ফিরে দরজার কাছে এসে কল করে ফারজানাকে। ফারজানা দৌড়ে গিয়ে দরজা খোলে। হাবিব ভিতরে ঢুকতে পারছিল না। ফারজানাও ওখানে দাঁড়িয়ে তার থেকে সব শুনতে মরিয়া হয়ে যায়। হাবিব তাকে সব কিছু খুলে বলে। সব শুনে ফারজানা বলে, তুমি আমার থেকে একদিন এই কথাটা লুকিয়েছিলে। যদি আমাকে বলতে তাহলে কি আমি তোমাকে সাপোর্ট করতাম না? আমি তোমাকে বিশ্বাস করি বউ, আমি জানতাম তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু আমি তোমাদেরকে চিন্তায় ফেলতে চাইনি। তোমাদের প্রাণের ঝুঁকি হতো, এই জন্য আমি লুকিয়ে কাজটা করেছি। শুধুমাত্র বাবা জানতেন এটা। এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে, চলো। রূপের আনন্দ তখন দেখে কে? সে তার দাদা দাদির কাছে ফিরে যাবে, এটাই তার কাছে অনেক বেশি আনন্দের ছিল। খাওয়া দাওয়া করে তারা বাসায় পৌঁছানোর পর সবাই তাদের দেখে অনেক খুশি হয়। হাবিব তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এই কাজ কোনোদিন করতে পারতাম না। তুমি আমার অনুপ্রেরণা বাবা। ছেলেকে বাবা মা সাপোর্ট করবে না তো কে করবে? আমি তোমাকে বিশ্বাস করতাম বাবা। আমি জানতাম আমার ছেলে নিজের প্রতিভাকে ভালো কাজে লাগাবে এবং দেশের জন্য ভালো কিছু করবে। তুমি আমার মুখ উজ্জ্বল করেছো বাবা। সবার সাথে কিছুক্ষণ গল্প করে তারা রুমে চলে যায়। রুমে যাওয়ার পর হাবিব রূপের দিকে তাকিয়ে বলে, রূপ, তোমার একটা ভাইয়া দরকার, তুমি না বলেছিলে? মনি, আমার একটা ভাইয়া দরকার। তুমি আমাকে একটা ভাইয়া এনে দাও না। শুনলে তো ছেলের কথা। এখন তার জন্য একটা ভাই আনার জন্য পরিশ্রম করতে হবে আমাদের। তুমি বাবা হয়ে নিজের ছেলের সাথে কিরকম কথা বলছো? লজ্জা নেই তোমার? আরে লজ্জা পাবো কেন? যেটা সত্যি সেটাই তো বলেছে। তখন আমি হেসে ওকে জড়িয়ে ধরলাম। আমাদের মিষ্টি সংসার এইভাবে চলতে থাকুক। গল্পটা কাল্পনিক, তাই বাস্তবতার সাথে মেলানোর চেষ্টা করবেন না। আজকের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।